মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত বিষয়টা হচ্ছে মুদ্রা সংকোচন। অর্থাৎ আমাদের যখন যে ভ্যালু অফ মানিটা কমে যাচ্ছে, কেন হচ্ছে? শুধুমাত্র দাম স্তরের যে পরিবর্তনের জন্য। সো এই যে দাম স্তর, এটার সাথে যে মুদ্রা সংকোচন, এর সম্পর্কটা কি? দেখো, দাম স্তর যখন কমে যায় সেটা হচ্ছে আমাদের মুদ্রা সংকোচন, এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে ভ্যালু অফ মানি আমাদের বেড়ে যাচ্ছে, অর্থাৎ মুদ্রার যে মান বা অর্থের যে মান সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই যে সম্পর্কটা, এর ফলে যে কি হয় আমাদের অর্থনীতিতে, আমরা এখন আলোচনা করব সেই বিষয় সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয়। প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনকারী ও ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের যেই মুদ্রা সংকোচন সেটা কিভাবে ইফেক্ট ফেলে। প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে যে মুদ্রা সংকোচন সেটা কি রকম ইফেক্ট ফেলতে পারে। দেখো, মুদ্রা সংকোচনের ফলে কি হচ্ছে? মুদ্রা সংকোচনের ফলে দাম স্তর কিন্তু কমে যাচ্ছে। এই যে দাম স্তর কমে গেল, আমরা কিন্তু দেখেছিলাম যে দাম স্তরের সাথে আমাদের যে ভ্যালু অফ মানি একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ যদি আমাদের মুদ্রার মান, অর্থাৎ আমাদের যদি দাম স্তর কমে যায়, তাহলে কি হবে? আমাদের মুদ্রার যে মান বা অর্থের যে মূল্য সেটা কিন্তু বেড়ে যাবে। আমি কিন্তু এটাই দেখেছিলাম। আর মুদ্রাস্ফীতি কি হয়? এর বিপরীত অবস্থা। তো এই যে দেখো, মুদ্রা সংকোচন করছে, অর্থাৎ আমাদের দাম স্তর কমে যাচ্ছে, এর ফলে কি হয়? যিনি উৎপাদন করছেন বা যিনি ব্যবসা করছেন তার ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, যেহেতু তিনি দেখছেন তার দাম স্তর কমে যাচ্ছে, অর্থাৎ তিনি যদি আগে এক প্যাকেট চিপস মনে করেন 12 টাকায় বিক্রি করতেন, এখন তাকে সেটা বিক্রি করতে হচ্ছে 10 টাকায়। অর্থাৎ তিনি আগে এক প্যাকেট চিপস থেকে পেতেন 12 টাকা, কিন্তু বর্তমানে তিনি পাচ্ছেন 10 টাকা। অর্থাৎ তার যে দাম, এটা কিন্তু কমে গিয়েছে। এই যে দাম কমে গেল, সে কিন্তু আসলে নিরুৎসাহিত হবে। কেন হবে? কারণ হচ্ছে আমি আগে কম জিনিস বিক্রি করে বা উৎপাদন করে বেশি টাকা ইনকাম করতাম বা লাভ করতাম, কিন্তু এখন যেহেতু দাম কমে গিয়েছে, এর ফলে কি হবে? আমার কিন্তু যেই দাম কমে যাওয়ার কারণে আমার কিন্তু লাভের পরিমাণ কমে যাবে। দেখো, আমরা এটাই যদি দেখি, মনে করো এই যে আমরা বললাম 12 টাকা, তখন ওই যে উৎপাদক তিনি যদি 5 একক উৎপাদন করে থাকেন, তখন তার মোট কত টাকা হচ্ছে? দেখো তো ইনকাম, যদি আমরা 5 দেই তাহলে হচ্ছে 60 টাকার পরিমাণ। আর ঠিক 10 টাকা যখন হচ্ছে, তখন যদি তিনি 5 একক উৎপাদন করেন, তখন তার মোট উৎপাদনের যেই তিনি বিক্রয় মূল্য কত পাচ্ছেন তিনি? দেখো তো, তিনি পাচ্ছেন 50 টাকা। অর্থাৎ দেখো, এই যে দামের পরিবর্তনের ফলে তার কিন্তু মোট ইনকাম বা সেটা কিন্তু কমে যাচ্ছে। এটা থেকে আমরা লাভ বের করতে পারবো, সেটা ঠিক অন্য বিষয়। কিন্তু দেখো, এই যে আগে 60 টাকা পেতেন, এখন পাচ্ছেন 50 টাকা, তিনি তো নিরুৎসাহিত হবেন, তাই না? কারণ তিনি আগে যে টাকা 5 টাকার 5টা দ্রব্য উৎপাদন করে যে টাকাটা পেতেন, এখন কিন্তু তিনি তার থেকে 10 টাকা কম পাচ্ছেন। সো এর ফলে কি হবে? যিনি উৎপাদন করছেন তিনি কিছুটা নিরুৎসাহিত হবেন, অর্থাৎ তিনি উৎপাদন কমিয়ে দেবেন। এবং ব্যবসায়ী বা যারা আছেন তারা কি করবেন? ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমন, কারণ তারা যেহেতু আগে কিন্তু লাভ করতে পারছে না, সো তারা কিন্তু আসলে কিছুটা নিরুৎসাহিত হবেন। আমরা এখানে দেখছি, দেখো, মাত্র 2টা বিষয় বা 5টা দ্রব্যের ক্ষেত্রে, কিন্তু আসলে অর্থনীতিতে কিন্তু 5টা দ্রব্য না, আমাদের কিন্তু 5,000 বা 5 লক্ষ দ্রব্য আছে। আমাদের কিরকম দ্রব্য আছে সেটা কিন্তু আমরা জানিও না তো, কারণ আমার বা তোমার ভোগের সাথে অন্যের ভোগের কিন্তু অনেক ক্ষেত্রেই কিছুটা মিল নেই, কারণ আমাদের পছন্দ বা রুচি এক এক রকম। সো আমাদের কিন্তু দ্রব্য বা যে ভোগ করছি আমরা, তার পরিমাণ কিন্তু অনেক বেশি। সো সব কিছুর দামের ক্ষেত্রে যেমন যদি মুদ্রা সংকোচন দেখা দেয়, তখন কি হবে? দেখো, অনেক বড় একটা ইফেক্ট পড়বে অর্থনীতিতে। সো এই যে তখন কি হবে? আমাদের উৎপাদনকারী এবং ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে, এবং আমাদের যে উৎপাদন সেটা কিছুটা কমে যাবে। এই যে এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বিনিয়োগকারীদের ক্ষেত্রে। দেখো, যেহেতু মুদ্রার দাম স্তর কমে যাচ্ছে, এর ফলে যে বিনিয়োগ করেছেন তিনি আগে যেই টাকা লাভ করতেন, এখন কিন্তু বিনিয়োগ করে তিনি সেই পরিমাণ টাকা পাবেন না। ওই যে আমরা দেখলাম, দেখো এই আগের উদাহরণ যেটা আমরা দেখেছি। সো এই যে আমরা দেখলাম, এর ফলে দেখো দাম স্তর কমে যাওয়ার কারণে আমাদের বিনিয়োগকারী কিন্তু নিরুৎসাহিত হচ্ছে না, কারণ তিনি দেখছেন আমি যদি এখন বিনিয়োগ করি তাহলে কিন্তু আমি অতটা প্রফিট লাভ করতে পারবো না বা লাভ করতে পারবো না। এই জন্যই হচ্ছে আমাদের বিনিয়োগকারীরা কিন্তু তখন নিরুৎসাহিত হয়ে যাবে এবং বিনিয়োগের পরিমাণ কমে যাবে।
এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কর্মসংস্থান। যেহেতু মুদ্রা সংকোচনের ফলে দাম স্তরের কমে যাচ্ছে, এর ফলে কি হবে দেখো, উৎপাদনকারী এবং ব্যবসায়ী তো বলছি তারা আগের মতো ব্যবসা করতে চাবেন না বা উৎপাদন করতে চাইবেন না, এবং এর সাথে যে বিনিয়োগকারী তিনি কি করছেন, তিনিও কিন্তু বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। এর ফলে কি হবে দেখো, তারা যদি তাদের ব্যবসা কিছুটা গুটিয়ে নেন, তাহলে যারা কাজ করতেন তারা কি আসলে কাজ করতে পারবেন বা তাদের কি কর্মসংস্থান হবে না। এর ফলে কি হচ্ছে দেখো, বেকারত্ব সৃষ্টি হচ্ছে। এই যে মুদ্রা সংকোচন হলো বা দাম স্তর হ্রাস হলো, এর ফলে কি হচ্ছে, উৎপাদনকারী এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসা করিয়ে নিচ্ছেন বা কমিয়ে দিচ্ছেন, বিনিয়োগকারী তার বিনিয়োগ কমিয়ে দিয়েছেন। এর ফলে কি হচ্ছে, আমাদের যে উৎপাদন কাজ সেটা কিন্তু সংকুচিত হয়ে গেল এবং এর ফলে কর্মসংস্থানে কিন্তু কমে গেল। এরপর যে বিষয়টা আসবে দেখো, সেটা হচ্ছে ক্রেতা এবং ভোগকারী। ক্রেতা এবং ভোগকারীর জন্য কিন্তু বিষয়টা ভালো, তারা কিন্তু চান মুদ্রা সংকোচন হোক আপাত দৃষ্টিতে। কেন সেটা আমরা পরে বলছি। দেখো, ক্রেতা এবং ভোগকারী তারা কিন্তু চান যে হ্যাঁ মুদ্রা সংকোচন হোক। কেন? এই যে দেখো, 12 টাকা চিপস আমি যদি 10 টাকায় কিনতে পারি, স্বাভাবিকভাবেই কিন্তু আমি আর খুশি হব। আমি মনে করবো আমি লাভ করেছি, জিততে গেছি। তো এই যে আমার ভালো লাগছে বা আমি কম টাকায় পাচ্ছি, এর ফলে কি হবে, ক্রেতা এবং ভোগকারী যারা তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং তারা কিছুটা হলে তাদের যে ভোগের পরিমাণ সেটা বাড়াতে পারেন, কারণ যে তারা কম দামে বেশি দ্রব্য এখন কিনতে পারবেন। এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সঞ্চয়কারী। সঞ্চয়কারীদের জন্য কিন্তু এই মুদ্রা সংকোচনটা বেশ লাভজনক একটা বিষয়। কেন? দেখো, মনে করো এই যে আমরা উদাহরণটা দিয়েছিলাম, দাম স্তর একটা প্যাকেট চিপসের দাম যখন 12 টাকা ছিল, সেটা ধর 2019 সালের কথা মনে করো। 2019 সালে আমরা এক প্যাকেট চিপস কিনতাম 12 টাকায়, আর 2020 সালে এসে আমরা সেটাকে কত নিয়ে আসলাম মনে করো, সেটা হয়ে গেল দেখা গেল 10 টাকা। তাহলে দেখো, আগের থেকে কিন্তু ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এখন যিনি আগে সঞ্চয় করেছেন, মনে করো আমরা যদি মাত্র একটা বছরের কথা তুলনা করি, যে ব্যক্তি 2019 সালে যিনি তোমার সঞ্চয় করেছেন, মনে করো তিনি 60 টাকা সঞ্চয় করেছেন, তিনি যদি 60 টাকা সঞ্চয় করেন, তাহলে দেখো আমরা যদি 60 কে 12 দিয়ে ভাগ দিই তাহলে কত আসছে দেখো তো, 5। অর্থাৎ আমাদের 60 টাকা মোট ছিল, আমরা আমাদের চিপসের দাম হচ্ছে 12 টাকা। সো আমরা যখন 60 কে 12 দিয়ে ভাগ দিব তখন পাচ্ছি 5। অর্থাৎ আমরা 2019 সালে 5 একক চিপস কিনতে পারতাম। মনে করুন ওই ব্যক্তি সঞ্চয় 60 টাকা ছিল, 60 টাকা ছিল, তিনি এই যে 5 একক কিন্তু তিনি কিনতে পারতেন। কিন্তু দেখো, যখন মুদ্রা সংকোচন হলো, এর ফলে দাম স্তর নেমে আসলো 10 টাকায়। অর্থাৎ ওই চিপস দাম এখন 10 টাকা। আর আমাদের ওই ব্যক্তি 2019 সালে সেভ করেছিল কত টাকা, 60 টাকা। তাহলে দেখো 60 টাকা রয়েছে, আর আমাদের বর্তমান দাম হচ্ছে কত, 10 টাকা চিপসের দাম। তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো, 60 ভাগ 10 সমান কত, 6। অর্থাৎ আমরা 2019 সালে যে টাকা দিয়ে যতটা চিপস কিনতে পারতাম, তার থেকে এক প্যাকেট চিপস আমরা 2020 সালে কিনতে পারছি, শুধুমাত্র দাম স্তরে কমে যাওয়ার ফলে, অর্থাৎ মুদ্রা সংকোচনের ফলে। এর ফলে দেখো, যিনি সঞ্চয় করেছেন তিনি আগে থেকে এখন লাভবান হচ্ছেন, কারণ দাম স্তর কমে গিয়েছে, ফলে তিনি এখন আরো বেশি পরিমাণ ভোগ করতে পারছেন। তো তিনি কিন্তু আসলে লাভবানই হয়েছেন এদিক থেকে। এরপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা। এই যে দেখো, এখানে কি হবে দেখো, আমরা দেখেছিলাম মুদ্রাস্ফীতিতে ঋণদাতা কিন্তু মুদ্রাস্ফীতি হলে ক্ষতিগ্রস্ত হন, কিন্তু যে এইখানে কিন্তু ঋণদাতা লাভবান হবেন। কেন? দেখো, এই যে যিনি ঋণ দিয়েছেন, মনে করো আগে তোমার মনে করো আমাকে শর্ত দেওয়া ছিল, আমি 2019 সালে ঋণ নিয়েছি, আমাকে বলা ছিল যে আমি 2020 সালে টাকাটা ফেরত দিব। যখন আমি তাকে টাকাটা ফেরত দিব, আমাকে 2020 সালে টাকা জমা দিতে হবে। ওকে, আমি 2020 সালে টাকাটা জমা দিচ্ছি বা তাকে ফেরত দিচ্ছি। তাকে যখন আমি টাকাটা ফেরত দিচ্ছি, তখন দেখো আমার যেহেতু দাম স্তর কমে গিয়েছে 2019 সালের তুলনায়, এর ফলে আমি যদি ঋণদাতা হয়ে থাকি, তাহলে আমি কিন্তু আগের থেকে বেশি পরিমাণে এখন ক্রয় করতে পারবো। এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে যে আমি কিন্তু লাভবান হচ্ছি। তো এই যে ঋণদাতা, তিনি কিন্তু লাভবান হয়ে গেলেন। আর যদি ঋণ গ্রহীতার কথা বলি, তিনি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হলেন একটু হলেও। কারণটা কি? কারণ হচ্ছে তিনি হয়তো বা, যদি 19 সালের কথা যদি আমরা বলি,
2019 সালে তিনি যে পরিমাণ করতেন সেই পরিমাণটাই তার হয়তোবা ভোগ করতে হতো, বা তিনি যে 19 সালে যে টাকা খরচ করতেন সেটা দিয়ে তিনি 2020 সালে যে খরচ করছেন তার তুলনায় কিন্তু কম হয়ে গেছে। অর্থাৎ এই যে ঋণ গ্রহীতা তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু, কারণ তিনি যদি 20 সালে যদি টাকাটা না দিতেন বা আগের মূল্যে দিতেন তাহলে কিন্তু তার আগের থেকে বেশি খরচ করতে হতো না। সো এই যে বিষয়টা, এটাও কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সীমিত আয়ের লোক। দেখো, সীমিত আয়ের লোকদের ক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা বলেছি মুদ্রা সংকোচন মানে দাম স্তর হ্রাস পাওয়া অর্থাৎ কমে যাওয়া। এর ফলে কি হচ্ছে দেখো, সীমিত আয়ের লোক কিন্তু আগে যেই টাকাটা তিনি ব্যয় করতে পারতেন তার ভোগের জন্য, সেই টাকাতে তিনি যতটুকু পেতেন এখন কিন্তু তার থেকে বেশি পাবেন। কিভাবে? মনে করো 2019 সালে একজন প্রান্তিক কৃষক বা একজন শ্রমজীবী মানুষের কথা বলি, তিনি মনে করো 100 টাকা ইনকাম করতেন, তার 2020 সালেও তিনি 100 টাকা ইনকাম করছেন প্রতিদিন। এখন এই যে 2019 সাল মনে করো, তখন দাম স্তর ছিল 20, অর্থাৎ তাকে মনে করো যদি 5 কেজি চাল কিনতে হতো তাহলে তাকে দেখা গেল যদি প্রতি কেজির দাম 20 টাকা হয় তাহলে তিনি পাচ্ছেন কত, দেখো তার ইনকাম ছিল 100 টাকা, তিনি প্রতি কেজি কত টাকা পাবেন, অর্থাৎ চালের দাম হচ্ছে আমরা পাচ্ছি 20 টাকা, তাহলে তিনি কয় কেজি চাল কিনতে পারতেন 2019 সালে, দেখো তো প্রতিদিন 5 কেজি চাল। কিন্তু 2020 সালে যদি দাম স্তর কমে যায় তাহলে দেখো কি হচ্ছে, আমরা মনে করি 2020 সালে প্রতি কেজি চালের দাম হয়ে গেল 10 টাকা, তাহলে আমরা কি পাচ্ছি এখন দেখো তো 100/10 সমান হচ্ছে 10 কেজি। অর্থাৎ তিনি আগে যদি 5 কেজি চাল কিনতে পারতেন, 2020 সালে তিনি 10 কেজি চাল কিনতে পারছেন। অর্থাৎ সীমিত আয়ের লোকেরা কিন্তু লাভবান হচ্ছে। এরপরে দেখো শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের বেলায় কিন্তু ওই একই বিষয়টা প্রযোজ্য। এরপরে আমরা দেখবো কৃষিজীবী। কৃষিজীবীদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। কারণ কি দেখো, কৃষিজীবীরা কিন্তু মুদ্রা সংকোচনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ যারা কৃষিজীবী তাদের মূল কাজ হচ্ছে কৃষি কাজ করা এবং উৎপাদন করা, এবং সেটা হচ্ছে কৃষি জাতীয় দ্রব্য। এখন দেখো, যেহেতু আমরা বলেছি দাম স্তর কমে যাচ্ছে, এই দাম স্তর কমে গেল, এর ফলে কি হচ্ছে দেখো তো, একজন কৃষক আগে 5 কেজি চাল যেই দামে তিনি বা 5 কেজি ধান তিনি যে দামে বিক্রি করতে পারতেন তার থেকে কিন্তু এখন কম দামে তাকে বিক্রি করতে হচ্ছে। এই যে তাকে আগে থেকে কম দামে বিক্রি করতে হচ্ছে, এর ফলে দেখো তার আয় কিন্তু কমে গেল। তুমি ভাবছো যে হ্যাঁ ভাইয়া তার আয় কমছে, কিন্তু তার যে উৎপাদন খরচ সেটা তো কমে যাওয়ার কথা, তাই না? কিন্তু দেখো না, এই যে দাম স্তরে যে ফাইনাল গুডসের কথা বলছি, চাল বা সবজির কথা, যেই হারে এই দামগুলো হ্রাস পায় সেই হারে কিন্তু আসলে যে উৎপাদন খরচ সেটা কিন্তু কমে না। তোমরা যদি গতকালকের তোমরা যদি কয়েকদিন আগের, অর্থাৎ আমরা এখন কথা বলছি 2021 সালে, 2021 সালের মার্চে আমরা কথা বলছি এখন, তো এই যে এর আগে কয়েকদিন আগে তোমরা হয়তো খবরটা দেখতে পারো, সেখানে দেওয়া ছিল যে টমেটো চাষিরা প্রতি কেজি টমেটোর দাম 1 থেকে 2 টাকা করে পাচ্ছেন বলে তারা সেটা বাজার নিচ্ছেন না, তারা ফেলে দিচ্ছেন। এই যে ফেলে দিচ্ছেন কেন, দেখো এটা একটা রাগ খুব কষ্টের জন্য। কিন্তু দেখো এটা একটা বিষয়, তোমরা বলছো হ্যাঁ ফেলে দিলে কি হয়ে গেল, বাজার নিয়ে গেলে তো কিছু টাকা পাওয়া যেত না। দেখো তাকে যদি বাজার নিতে হয় তাকে কিন্তু একজন শ্রমিকের খরচ দিতে হবে, তাকে যদি ভ্যান গাড়িতে করে নিয়ে যায় সেটা খরচ দিতে হবে, তাকে ওই দিন শ্রম দিতে হবে, তাহলে দেখো তার খরচ কিন্তু আরো বেড়ে গেল। কিন্তু যে তিনি কিন্তু দাম পাচ্ছেন প্রতি কেজিতে মাত্র 1 থেকে 2 টাকা, এই জন্য তিনি ফেলে দিচ্ছেন। অর্থাৎ তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেন? তুমি ভাবছো যে 1 কেজি হ্যাঁ তিনি উৎপাদন করছেন, দেখো তোমরা যদি হিসাব করে দেখো বা খোঁজ নিয়ে দেখো, দেখবা যে 1 কেজি টমেটোর দাম যদি 2 টাকা হয়, তার পক্ষে কখনোই সম্ভব না ওই 2 টাকার নিচে উৎপাদন খরচ দেওয়া। কারণ বিভিন্ন বিষয় থাকে, সারের দাম, আমরা মজুরি দেখেছি, খাজনা দেখেছি, মূলধন নিয়োগ, এইসবের যখন দেখেছি দেখো, তাহলে কিন্তু এত কম দাম আসলে পাওয়া সম্ভব হবে না।
অর্থাৎ এই যে কৃষক তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এরপরে দেখো যেটা আসবে সেটা হচ্ছে করদাতা। করদাতা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিভাবে দেখো, যিনি কর দিচ্ছেন, মনে করো বাংলাদেশের সব থেকে যিনি অ্যাওয়ার্ড পাওয়া করদাতা তিনি হচ্ছেন হাকিম পরিচর্যার মালিক। তিনি কি করছেন, মনে করো যদি দাম স্তরটা কমে যায় তাহলে তিনি আগে ধরো তার যে দ্রব্য, মনে করো তিনি একটা দ্রব্য উৎপাদন করতেন, মনে করো তিনি একটা কলম উৎপাদন করতেন, এই দাম স্তর কমে গেল, আগে হয়তো বা তিনি একটা কলম বিক্রি করতেন 6 টাকায়, কিন্তু বর্তমানে দাম স্তর কমে যাওয়ার জন্য একটা কলম তিনি বিক্রি করছেন 5 টাকায়, অর্থাৎ তার কিন্তু উৎপাদন খরচ কমে গেল। এই যে কমে গেল, এই যে তার উৎপাদন খরচ যা ছিল সেটাই থাকলো, কিন্তু তার যে দামটা কমে গেল, এর ফলে কি হচ্ছে, দাম কমে যাওয়ার ফলে তাকে কিন্তু আগের থেকে বেশি পরিমাণ বিক্রি করতে হবে তার দ্রব্য। কিভাবে দেখো, মনে করো তাকে 60 টাকা পরিমাণ কর দিতে হতো, তাহলে আর তাকে আগে 10 একক বিক্রি করতে হতো, অর্থাৎ 10টা কলম বিক্রি করে তিনি ট্যাক্স দিতে পারতেন। কিন্তু যেহেতু দাম কমে গেছে, তাহলে আমরা জানি 5 12 60, অর্থাৎ তাকে এখন 12টা কলম বিক্রি করে কর দিতে হচ্ছে। এখন তোমরা ভাবছো যে তিনি যে তিনি যে উৎপাদন করছেন তাহলে তার তো আয় কমে গেছে, তাহলে তাকে কর কম দিতে হবে। এইটা আমরা দেখছি, কিন্তু দেখো তার তো আয় শুধু কলম কেনা বেচা না, এটা তো আমরা দেখছি পরোক্ষ ট্যাক্সের কথা বলছো তোমরা যদি বলো যে হ্যাঁ, যে উৎপাদন খরচের সাথে বা উৎপাদনের সাথে যে ট্যাক্সটা দেওয়া হয় বা পরোক্ষভাবে যেটা দিই সেটা। কিন্তু যে এই দেখো তার তো স্থাবর সম্পত্তি আছে বা অনেক জায়গা জমি আছে, এই যে তখন কি হচ্ছে, তখন কিন্তু ওই টাকাটা তাকে কিন্তু ঠিকই ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু তাকে এই ধরো 60 টাকা পরিমাণ ট্যাক্স দেওয়ার জন্য হলে কিন্তু আগে তিনি 10টা কলম বিক্রি করতেন, এখন তাকে বিক্রি করতে হচ্ছে 12টা কলম। ফলে তিনি কিন্তু আসলে কিছু চলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই যে দাম স্তর কমে যাওয়ার কারণে। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রপ্তানি। রপ্তানিটা কি? রপ্তানিটা হচ্ছে আমাদের দেশের দ্রব্য আমরা যখন বিদেশে বিক্রি করি সেটাই হচ্ছে আমাদের রপ্তানি। আর আমদানি কি? আমদানি হচ্ছে আমরা যখন বিদেশ থেকে কোনো দ্রব্য আমাদের দেশে কিনে নিয়ে আসি, সেটা হচ্ছে আমদানি। রপ্তানির ক্ষেত্রে আমাদের মুদ্রা সংকোচন কি প্রভাব রাখে? দেখো, রপ্তানি হলে কিন্তু আমাদের দুঃখিত, মুদ্রা সংকোচন হলে কিন্তু আমাদের রপ্তানি বৃদ্ধি পায়। কিভাবে দেখো, আমরা বলেছি মুদ্রা সংকোচন অর্থ হচ্ছে দাম স্তর হ্রাস পাওয়া, অর্থাৎ দাম কমে যাওয়া। দাম স্তর কমে যাওয়া মানে কি, আমি 12 টাকার চিপস এখন 10 টাকায় কিনতে পারছি, অর্থাৎ আমার ক্রয় ক্ষমতা বেড়ে গেল। এটা তো আমার দেশের জন্য। বিদেশিদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বিদেশে যারা বায়ার থাকে তারা কিন্তু আসলে দেখো তারা কিন্তু আসলে ভালোবেসে কার কাছ থেকে কোনো দ্রব্য কেনে না, তারা দেখে কোন জায়গায় আমি ভালো দ্রব্য পাচ্ছি কিন্তু কম দামে, তারা কিন্তু সেইখানেই আসে তাদের ব্যবসার জন্য বা সেইখান থেকে তারা তাদের দেশের আমদানি করে। অর্থাৎ বিদেশে যেটা আমদানি আমাদের দেশের জন্য সেটা রপ্তানি। অর্থাৎ তারা যে নিচ্ছে কারণ কি, কারণ আমাদের কাছ থেকে কম দামে পাচ্ছে। যেহেতু দাম স্তর কমে গেল, দাম স্তর কমে যাওয়ার ফলে আমাদের দেশের যে দ্রব্য সেগুলো কিন্তু তাদের জন্য কেনা সহজ হলো, কারণ তারা এখন বাংলাদেশ থেকে কম দামে বেশি দ্রব্য কিনতে পারবে। তো এর ফলে কি হবে দেখো, আমাদের দেশের রপ্তানি বৃদ্ধি পাবে। আর ঠিক উল্টোটা হবে মুদ্রা সংকোচনে আমদানির ক্ষেত্রে, অর্থাৎ আমদানি কিন্তু এরকম বিষয়টা হবে না, অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল প্রভাব রাখে। এরপরে দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি দেখি, মুদ্রা সংকোচনের ফলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি একটু স্থিতিশীল হয়ে যায়, এটা কমে যায় বা এর গতিটা হ্রাস পায়। কেন দেখো, আমরা প্রথম বলেছিলাম যে ব্যবসায়ী বা উৎপাদনকারীরা একটু নিরুৎসাহিত হন মুদ্রা সংকোচনের ফলে, কারণ দাম স্তর কমে গেছে, তারা আগের মতো প্রফিট করতে পারছেন না। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগটা কমিয়ে দিচ্ছেন। এই দেখো এর ফলে কি হচ্ছে, অর্থনীতি কিন্তু আগের মতো গতিশীল হচ্ছে না বা নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ফলে এই বিষয়গুলো যখন জড়িত হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কিছুটা হলেও কমে যাবে এবং বেশ খানিকটা কমেই যায়। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রাজনৈতিক ফল। রাজনৈতিক ফল কিন্তু এখানে একটা বড় বিষয়, কারণ দেখো এই যে মুদ্রা সংকোচনের ফলে কি হচ্ছে, দাম স্তর কমে যাচ্ছে বা এই যে ভোক্তারা কিন্তু ভালো ইনকাম করছে, দেখো স্বাভাবিকভাবে এটা ভালো, কিন্তু যখন এটা স্বল্পকালে হচ্ছে এটা কিন্তু সবার জন্য ভালো হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমরা কম দামে পাচ্ছি।
কিন্তু যখন এটা অনেক দীর্ঘকালের বিষয় যাবে বা অনেক দিন ধরে যাবে, আস্তে আস্তে কিন্তু দেখো উৎপাদন কমে যাচ্ছে, বিনিয়োগ কমে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়ে যাচ্ছে, বেকারত্ব সৃষ্টি হচ্ছে এবং একটা সময় কিন্তু জনক্ষোভের সৃষ্টিও হতে পারে। ফলে এই যে রাজনৈতিকভাবে কিন্তু এই বিষয়টা একটা জটিল পরিস্থিতির শিকার হতে পারে, যদি না অর্থনৈতিক গ্রোথ বা যে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলছি সেটা যদি স্লথ হয়ে যায় বা আস্তে আস্তে হয়ে যায়। তো এইটা বিষয়টা আছে। দেখো তোমরা তো বলতে পারো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাচ্ছে, আবার রপ্তানি বাড়ছে, মানুষজন খুশি হচ্ছে কারণ তারা বেশি কিনতে পারছে, আবার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো আসলে এর কমপ্লিট রেজাল্টটা কি? দেখো অর্থনীতির এই বিষয়টা হচ্ছে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, কিন্তু অনেক সহজ। ক্রিটিক্যাল এবং সহজ কেন বলছি? এর কারণটা হচ্ছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যখন কথা বলবো নিজেদের ক্ষেত্রে তখন বিষয়টা সহজ হয়ে যায়, কিন্তু একটা আলটিমেট রেজাল্ট দাঁড়ানো করানো বা একটা ফল দেওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় না। অর্থাৎ এই যে দেখছো আমাদের যে মুদ্রার সংকোচন হচ্ছে বা মুদ্রার স্ফীতি হচ্ছে, এর রেজাল্টটা কি হতে পারে? এর উত্তরটা হচ্ছে আমাদেরকে সবসময় একটা ব্যালেন্স অবস্থায় থাকতে হবে। অর্থাৎ এমন একটা পর্যায়ে থাকতে হবে যাতে আমাদের আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত না হন বা আমাদের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত না হন। সো এই যে ভারসাম্য কথা বলেছিলাম, হ্যাঁ এটা অর্থনৈতিক ভাষায় যদি আমরা বলি চাহিদা যোগানের ভারসাম্য না, কিন্তু আমাদের পলিসি মেকিং এমনভাবে হতে হবে যাতে করে এই যে ভারসাম্যটা থাকে, অর্থাৎ মুদ্রার সংকোচন অনেক বেশি না হয়ে যায়, মুদ্রা স্ফীতি যেন অনেক বেশি না হয়ে যায়, এমন একটা অবস্থা থাকে যাতে জনগণ খুশি থাকে এবং ব্যবসায়ীদের জন্য এই পরিবেশটা বান্ধব হয়। ফলে কি হবে, আমাদের ইকোনমি গ্রো করবে, দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জনক্ষোভের সৃষ্টি হবে না দাম বৃদ্ধি পাওয়ার জন্য বা দাম কমে যাওয়ার জন্য ব্যবসায়ীরা খুব বেশি অসন্তুষ্ট হবে না। ফলে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ ভারসাম্য অবস্থা বজায় থাকবে।